স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে, সঙ্গে আছে অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ঈদ উদযাপন সোমবার। করোনা ঝুঁকি নিয়ে চলছে ঈদ কেনাকাটা, স্বাস্থ্যবিধির পরোয়া করছে না কেউ। রেকর্ড করোনা সংক্রমণের দিনে ২০ মৃত্যু, সুস্থ হয়ে বাড়ি গেলেন ২৯৬ জন। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, এতে ঈদ উদযাপন হবে সোমবার। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি বৈঠক হয়। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশের কোনো জায়গা থেকেই চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি, তাই সোমবার ঈদ উল ফিতর পালন করা হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে একযোগে কাজ করে প্রতিটি জেলায় একটি করে কমিটি। করোনার কারণে জাতীয় ঈদগাহে জামাত হবে না, তাই বাইতুল মোকাররমে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত মোট ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ২৯ রমজান ১৪৪১ হিজরি, ৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ, ২৩শে মে ২০২০ খ্রিস্টাব্দ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। পহেলা শাওয়াল ১৪৪১ হিজরি, ১১ই জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ, ২৫শে মে ২০২০ খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাল্লাহ। ঈদ উপলক্ষে কাল সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। ভাষণে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি দেশবাসীর কল্যাণ কামনা এবং করোনা পরিস্থিতিতে করণীয় ও নানা নির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনে ১৪ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এতে ঈদ জামাতে পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তা ও বিনোদন কেন্দ্র পরিহার করতে বলা হয়েছে। সংক্রমণ এড়াতে রাজধানীর সব নাগরিককে এসব নির্দেশনা মানতে অনুরোধ জানিয়েছে মহানগর পুলিশ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ প্রতিবার উৎসাহ উদ্দীপনা নিয়ে উদযাপন হলেও এবারের বাস্তবতা ভিন্ন। করোনার কারণে রয়েছে নানা বিধিনিষেধ। ধর্ম মন্ত্রণালয় এরই মধ্যে ঈদগাহ বা খোলা জায়গার বদলে ঈদ জামাত মসজিদে করার নির্দেশনা দিয়েছে। এরই ধারাবাহিকতায় ডিএমপিও নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় দিয়েছে ১৪ নির্দেশনা। এতে বলা হয়েছে, ঈদের জামাতের আগে মসজিদ পরিষ্কার করতে হবে জীবাণুনাশক দিয়ে, মসজিদে পাতা যাবে না কার্পেট, সঙ্গে নিতে হবে নিজেদের জায়নামাজ, অজু করে আসতে হবে বাসা থেকে, এ সময় সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে ২০ সেকেন্ড, মসজিদে প্রবেশপথেও রাখতে হবে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, পরতে হবে মাস্ক, কাতারে দাঁড়াতে মানতে হবে সামাজিক দূরত্ব, কাতারবদ্ধ হতে হবে এক কাতার পরপর, জামাত শেষে কোলাকুলি ও হাত মেলানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া স্বজন প্রতিবেশীর বাসায় যাতায়াতেও নিরুৎসাহিত করেছে ডিএমপি। বিনোদন কেন্দ্রে না গিয়ে ঈদ উদযাপন করতে বলা হয়েছে নিজ ঘরে। ঢাকার বাইরে গেলে দেয়া হয়েছে মূল্যবান সামগ্রী আত্মীয় স্বজনদের বাসায় রেখে যাওয়ার পরামর্শ। পাশাপাশি করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উদযাপন করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১ মাসের সিয়াম সাধনার পর ঈদে ঘরমুখী হয় মানুষ। দেশের মহাসড়ক, রেল স্টেশন, নৌঘাটে নামে যাত্রীর ঢল। ঢাকাসহ বড় শহরগুলো থেকে লাখো মানুষ ছুটে যান গ্রামে, সময় কাটান আত্মীয় স্বজনের সঙ্গে। ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ ঈদগায় জামাত শেষে কোলাকুলির পর্ব। তবে এবার বন্ধ যুগ যুগ ধরে চলে আসা এইসব প্রথায়। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার ঈদ করতে হবে সবাইকে।
স্কুল বন্ধ, বাইরে বের হওয়া নিষেধ। বারান্দার কার্নিশে দাঁড়িয়ে সরু গলিপথ দেখে দিন কাটে রাইফা, ইহানের। অথচ ঈদের আগে এমন সময় বাবা মার সাথে নানা শপিং মল ঘুরে ব্যস্ত থাকতে হতো তাদের। এবার করোনা মহামারীতে ঘরবন্দি শিশুরা। ঈদের ছুটি শুরু হওয়ায় বাবা মাকে বেশি সময় কাছে পেলেও ঈদের দিন আত্মীয়র বাড়িতে ঘুরতে যাওয়া এবার হচ্ছে না। বড় পরিসরে যেভাবে আনন্দ সবসময় করা হয় ওইটা এবার করা যাবে না। আমরা সবাই ঢাকাতেই রয়ে গেছি, গ্রামের বাড়িতেও যাওয়া যায়নি। ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটিকালীন কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ মেনে অনেকেই থাকছেন রাজধানীতে। ঈদের দিন প্রতিবছর বাবা মা বন্ধুদের সাথে সময় কাটানোর আনন্দ এবার আর পাওয়া যাচ্ছে না। তাই একা একাই হচ্ছে এবারের ঈদ। কেউই বাড়িতে যেতে পারছে না, অনেকে যাচ্ছে হয়তো, তো তারপরে তো সেটা ঈদ হবে না, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া সম্ভব না। ঈদের দিন শুরু হয় ঈদগাহে জামাত দিয়ে। তবে এবার হাইকোর্টের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ছবি পাল্টে গেছে। নেই নতুন রঙের আঁচড়, বাহারি সামিয়ানা ঘেরা আয়োজনের ব্যস্ততা। করোনার কারণে এবছর বন্ধ থাকছে ঈদগাহে জামাতও। সামাজিক যে দূরত্ব বজায় রেখে পারস্পরিক নামাজ পড়বো, নামাজের পরে হয়তো প্রতিবারের মতো এবার কোলাকুলিও করতে পারবো না। এটা ঈদ উল ফিতরের মর্যাদাই আলাদা। রোজা রাখতাম, নামাজ পড়তাম, শেষে এখানে এসে নামাজ পড়তাম, বন্ধু বান্ধবের সাথে দেখা হতো। ঈদ এলেই ঐতিহ্যের পুরান ঢাকা নতুনভাবে সাজে। বাহারি রং আর কাপড়ে মুড়ে চকমক করতে থাকে চারদিক। টুকটুক শব্দে ফাঁকা রাস্তায় ছুটে চলা ঘোড়ার গাড়ি আর চলছে না। সকালবেলার র্যালি, অলিগলি, মোড়ের মুখে কোলাকুলি, হইহুল্লোড়, উৎসবের সব উল্লাসে এবার নির্বাসনে। এবার হয়তো সেভাবে কোলাকুলি করাটা সম্ভব হবে না। বন্ধু বান্ধবরা অলরেডি এটা ডিসাইড করছি যে এবার কোলাকুলিটা কিভাবে করব। এবার হয়তো চোখে চোখে ইশারায় কোলাকুলিটা করা হবে। বিকেলে সন্ধ্যায় গাড়ি, নিজেদের গাড়ি ঘোড়া নিয়ে একটা হইচই করার উদ্দেশ্যে যে বের হতাম প্রতি ঈদে, হয়তোবা সেই জিনিসটা হবে না এবার ঈদে। ঈদের দিন উন্মুক্ত স্থানে নামাজ বন্ধ হলেও মসজিদের দরজা থাকছে খোলা। স্বাস্থ্যবিধি মেনেই কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমে জামাত হবে আগের মতোই। যার যার মহল্লে তারা নামাজ পড়ে, যেহেতু করোনা পরিস্থিতি খুবই একটা নাজুক অবস্থা, ওই হিসাবে আমরা 5টা জামাতের পরও আমাদের ব্যবস্থা থাকবে। ঈদ মানে খুশি আর আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেয়া। হিংসা ভুলে হৃদ্যতায় এক সুতোয় সবাইকে বেঁধে রাখার দিন ঈদ। কিন্তু এবার সবার সুরক্ষায় অছুত হয়ে আত্মকেন্দ্রিক দেয়ালে বন্দি থেকে কাটিয়ে দেবার দিন ঈদ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক কারখানায় ছুটি ঘোষণা করায় ঈদে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে সড়ক মহাসড়কে। তার উপরে ব্যক্তিগত গাড়ি চলাচলে অনুমতি দেওয়ায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে ঘরমুখ যাত্রীদের ভিড়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশায় ছুটছেন গ্রামের বাড়ি। সাভার, আশুলিয়ার মহাসড়কগুলোতে পুলিশি চেকপোস্ট উঠিয়ে নেবার পর থেকে মহাসড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। অভিযোগ আছে, পুলিশি তৎপরতা না থাকায় ঘরমুখ মানুষ কষ্ট করে ভেঙে ভেঙে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় থাকলেও দুপুরের পর অনেকটা ফাঁকা হয়ে যায়। সেখানে প্রশাসনের নজরদারি না থাকায় মানা হয়নি সামাজিক দূরত্ব। এতে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানিয়েছেন, 16টি ফেরির মধ্যে 8টি দিয়ে যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। এদিকে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে ভিড় কিছুটা কম, চাপ নেই শিমুলিয়াতেও। তবে ঝুঁকি নিয়ে ফেরিতে বা ইঞ্জিন চালিত নৌকায় পদ্মা পার হচ্ছেন শ্রমজীবী মানুষ। সবকিছু খোলা হয়েছে, এই জন্য আমরা এই ডিসিশন নিলাম যে বাড়িতে যাব। তো এখন আল্লাহ ভরসা। না, আজকে তেমন বসে থাকতে হয়নি, টিকিট আসার সাথে পেয়ে গেছি, অসুবিধা হয়নি, কিন্তু প্রাইভেটের জন্য একটু সমস্যা হচ্ছে। যেহেতু সরকারি নির্দেশে ছোট গাড়ি এবং যাত্রী পারাপারের একটা অনুমতি হয়েছে, সেই লাইটে আমরা আমাদের সেই বহর থেকে আরও 5টি ফেরি চালু করছি এবং সেই লাইটে এখন কিছু ছোট গাড়ি এবং যাত্রী পারাপার হচ্ছে।
ঘাট পরিস্থিতির আরও খবর জানাতে রাজবাড়ীর দৌলদিয়া ঘাট থেকে এখন যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম রেজা, আমরা যেমনটি নিউজে পড়ছিলাম যে দুপুরের পর থেকে মানুষের ভিড় কিছুটা কম ছিল, সন্ধ্যার পর থেকে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? যেমনটা বলছিলেন আপনি যে সকাল থেকে কিন্তু পাটুরিয়া এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীদের চাপ থাকলেও দুপুরের পর থেকে কিন্তু সেই চাপটা কমে যায় এবং দুপুর থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত দেখছি, সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের তেমন একটা চাপ নেই। তবে সন্ধ্যার পর থেকে কিন্তু এই রুটে আবার যাত্রীর চাপ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পাটুরিয়া ঘাট থেকে যে ফেরিগুলো দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আছে, প্রতিটি ফেরিতেই আমরা দেখতে পেয়েছি 3 থেকে 400 কিন্তু যাত্রী নিয়ে বোঝাই করে নিয়ে কিন্তু এই দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছে এবং এইসব যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে তাদের অফিস আদালত বন্ধ হয়ে গেছে, যে কারণে তাদের পরিবার পরিজন গ্রামের বাড়িতে রয়েছে, তাই তারা বাধ্য হয়েই এবং করোনা ঝুঁকি জেনেও তারা কিন্তু ভেঙে ভেঙে কখনো অটোতে, কখনো মাহেন্দ্রে, কখনো পায়ে হেঁটে কিন্তু তারা এই ঘাট এলাকা পর্যন্ত আসছেন এবং ঘাট এলাকায় এসে কিন্তু তারা আবার সেই একইভাবে কিন্তু তাদের গন্তব্যে ফিরছেন। আর এই করোনা সংক্রমণের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য তাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো তৎপরতা দেখতে পাইনি, যে কারণে কিন্তু মানুষ যেভাবে পারছে অটোতে উঠে বা মাহেন্দ্রে উঠে কিন্তু গাদাগাদি হয়েই কিন্তু তারা এই দৌলতদিয়া ঘাটে এসে জমায়েত হচ্ছে এবং ফেরিতেও কিন্তু একই অবস্থা, তারা গাদাগাদি হয়েই কিন্তু তারা পার হয়ে তাদের গন্তব্যে ফিরছে। যারা ফিরছেন তাদের ব্যাপারে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? ঘাটে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে কিনা? এ ব্যাপারে আমি একটু আগে মানিকগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে তারা এই সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য এবং মানুষ যাতে ঘরে থাকে, মানুষ যাতে ঘরের বাইরে বের না হয়, এজন্য তারা মাঠে নজরদারি রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে তারা রয়েছে নজরদারিতে। এছাড়াও মাইকিং করছে যাতে কোনো প্রকার গাদাগাদি না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা যাতে যাতায়াত করে, এই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। কিন্তু আমরা কিন্তু ঘাট এলাকায় এবং সড়ক মহাসড়কে কিন্তু এ জাতীয় কোনো কার্যক্রম আমরা কিন্তু দেখতে পাইনি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। ব্যক্তিগত গাড়ি এখন রূপ নিয়েছে গণপরিবহনে। নিয়ম নীতি তোয়াক্কা না করে গাদাগাদি করে ভাড়ায় যাত্রী পরিবহন করছে প্রাইভেট কার। এতে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়লেও খুব একটা নজরদারি নেই প্রশাসনের। গাবতলীতে আসা এই পরিবারটির গন্তব্য লালমনিরহাট। গণপরিবহন না থাকায় ব্যক্তিগত গাড়িতে যাত্রী হিসেবে যাবেন শিশুসহ এই 4 জন। ভাড়াও গুনতে হবে 7,500 টাকা। প্রাইভেট কার আর ব্যক্তিগত গাড়ি শুধু ছাড়ছে, এবং বাস ছাড়ে নাই। আমরা যাইতে পারতেছি না, আমাদের বাড়িতে লোক অসুস্থ। 500 টাকার ভাড়া, এখানে 2000 টাকা 3000 টাকা নিচ্ছে। সরকারে যদি বাসটা খুলে দিত সুবিধা হয়, তার প্রাইভেট কারের মধ্যেই তো চাপাচাপি। এখানে আপনি দূরত্বটা কিভাবে হইল? ঢাকার বাইরে আল্লাহর রহমতে একদিন গেছি, একদিনই মনে করেন যে 1500 টাকা কামাইছি, 1200 টাকা পুলিশকে দিয়েছি কুমিল্লাতে। গণপরিবহন বাদে ব্যক্তিগত গাড়ি চলাচলে অনুমতি দেওয়ার পর মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা ভাড়া করে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। গাবতলী, আবদুল্লাপুর, যাত্রাবাড়ি সহ ঢাকায় আসা যাওয়ার সব পথ দিয়েই যাত্রীর আনাগোনা। ব্যক্তিগত যানবাহনে অপরিচিতদের গাদাগাদি করে এই ঈদযাত্রা করোনার ঝুঁকি বাড়ালেও একেবারেই তোয়াক্কা করছেন না যাত্রীরা। সাধারণত যাই ঈদের সময় হলে, বছরে 2 বার যাই, রমজান আর কোরবান। টুপি তো আছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, এর থেকে ভালো পরিবেশ তো আমাদের দ্বারাই সম্ভব না, নাহলে নিজের একটা গাড়ি কিনতে হইব, একা একা যাইতে হইব, এটা তো আমার দ্বারাই সম্ভব না। যাতায়াতের অনুমতি দিয়ে নীরব ভূমিকায় পুলিশ, যদিও তাদের দাবি সবকিছুই নজরদারিতে। পরিস্থিতি এখন আমাদের আগে নিয়ন্ত্রণে ছিল, এখন নিয়ন্ত্রণে আছে। এখন মোটামুটি গাড়ি ঘোড়ার চাপ কম। তদুপরি যেহেতু একটা গাড়ি আসতেছে, মানুষজন আসতেছে, আমরা চেক করতেছি, কারণ জিজ্ঞাসা করতেছি। দেশে করোনা সংক্রমণের 80% বেশি রাজধানীতে, তাই ঈদের রাজধানীবাসীর ঘরে ফেরায় বাড়ছে গ্রামে করোনা সংক্রমণের ঝুঁকি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের বাকি আর মাত্র একদিন। করোনা সংক্রমণের ঝুঁকি ভুলে অনেকেরই ভিড় শপিং মলগুলোতে।
কেউ তোয়াক্কাই করছে না করোনার স্বাস্থ্যবিধি। ক্রেতা বিক্রেতার অসচেতনতায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। টিকাটুলির রাজধানী সুপারমার্কেট, সরু অলিগলির কয়েকশো দোকানে হাজারো ক্রেতার ভিড়। দেখে বোঝার উপায় নেই করোনাকালের ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ। সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্বের বিধান মানার বিকল্প নেই। মার্কেটে প্রবেশ পথে ক্রেতা বিক্রেতা উভয়কে জীবাণুমুক্ত করা হলেও দোকানগুলোতে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। সচেতনতার প্রকট অভাব দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যেও। পরিবারের একেবারে ছোট্ট সদস্যকে নিয়েও শপিং মলগুলোতে ঘুরছেন তারা। বাচ্চাদের কেনাকাটার জন্য, আবদারের জন্য আসছে, কিছু সিম্পলভাবে কিনে নিয়ে চলে যায়। ভিড় ভাট্টার মধ্যে নাই দেখে সকাল সকাল আসছে। বাচ্চাদের জন্যই ফার্স্ট আসতেই বের হয়েছি, আর আতঙ্কে তো আছে একটু। কেনাকাটাটা তো জরুরি না, আচ্ছা বাচ্চার জন্য কিছু কিনতে আসছে। একই চিত্র রাজধানীর নিউ মার্কেটেও। তবে সামাজিক দূরত্ব ভুলে ক্রেতা উপস্থিতি বাড়লেও বিক্রেতাদের কণ্ঠে হতাশার ছাপ সুস্পষ্ট। গেছে বছর রোজার সিজনের চেয়ে এবার অনেক কম। এখন আমরা শেষমেন আমাদের পেটের অভাবে দোকান মার্কেটে আসছি, টুকটাক বেচা কিনা হয়। এখন তো আর আছে 2 দিন, তো কাস্টমার হইব না, আস্তে আস্তে কমে যাইতেছে না। আগের তুলনায় 4 ভাগের তো মনে হয় 1 ভাগও নাই, কম, খুবই কম। অনেক মার্কেট পাতলা, কাস্টমার মনে বেচা কিনা আগে যদি বেচতাম 70,000, এখন বেশি 20,000। শুক্রবার পর্যন্ত ঢাকা শহরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 13,093 জন। ঈদের কেনাকাটায় অধিক ভিড়ের কারণে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য দোকান মালিক সমিতির নেতারা বলছেন তারা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়েছেন। ঢাকা সিটিতে আমাদের এই মার্কেটটা নিম্ন আয়ের বা মধ্যবিত্ত কাস্টমারটা বেশি আসে, তো ইনশাল্লাহ এবারও খারাপ হয়নি। আল্লাহ দিলে আমাদের 10-12 দিনে আমরা যা সেল করছি, ইনশাল্লাহ আগামী 1-2 মাস আমাদের স্টাফ বা আমরা মালিকেরা চলার মতন একটা পুঁজি আমরা ক্যাশ করতে পারছি। 10 মে থেকে খুলে দেওয়া হয়েছে রাজধানীর শপিং মলগুলো। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ব্যবসা চালানো যাবে। তবে ডিএমপি থেকে দেওয়া হয়েছে 16টি সুনির্দিষ্ট শর্ত। অবশ্য সেসব নির্দেশনা মনিটরিং করতে দেখা যায়নি পুলিশকে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মারা গেছেন আরও 20 জন। শুক্রবারের চেয়ে মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় 10,834 নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1,873 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 32,078 জনে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। দেশে করোনা শনাক্ত হওয়ার 77তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে 32,000-এ, আর প্রাণহানি বেড়ে হয়েছে 452। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 296 জন সহ মোট সুস্থ হয়েছেন 6,486 জন। আক্রান্তের বিপরীতে সুস্থতার হার প্রায় 20% এবং মৃত্যু 1.41 ভাগ। আগের দিনের সহ 24 ঘন্টা পরীক্ষা হয়েছে 10,834টি নমুনা, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,34,675টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,873 জনকে, এবং এ পর্যন্ত 32,078 জন শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 20 জন, এবং এ পর্যন্ত 452 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 296 জন, এবং এ পর্যন্ত 6,486 জন। সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনার চিকিৎসায় দেশে বর্তমানে মোট আইসোলেশন বেড 13,284টি। চলছে আরও 700 শয্যা প্রস্তুতির কাজ। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে 286 জন, আবার বলছি 286 জন, ছাড় পেয়েছেন 41 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 4,305 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,069 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি। এছাড়াও প্রস্তুতি পর্বে আছে আরও 700টি শয্যা। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সহ যারা করোনা চিকিৎসায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম ও রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 2 পুলিশ সদস্য। সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেকাব্বর আহমেদ এবং রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে মারা গেছেন মোশাররফ হোসেন। এ নিয়ে করোনায় 12 পুলিশ সদস্যের মৃত্যু হল। নেকাব্বর দামপাড়া পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব জানিয়েছেন,
তীব্র শ্বাসকষ্ট থাকায় তাকে শুক্রবার আইসিইউতে নেওয়া হয়েছিল। আর রাজশাহীর মিশন হাসপাতালে মারা গেছেন 57 বছর বয়সী পুলিশ কর্মকর্তা মোশাররফ। উপপরিদর্শক হিসেবে তিনি কাজ করছিলেন নাটোরের আর্মস রিজার্ভ ফোর্সে। পাঁচটি করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এটি গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা গ্রহণ করেছে। তবে এই ভাইরাসগুলোর টাইপ জানতে আরও 2-1 দিন সময় লাগবে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ এবং উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের শিক্ষক ও গবেষকরা জিনোম সিকোয়েন্সিংয়ে কাজ করছেন। প্রাথমিকভাবে 100টি করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করার লক্ষ্য নেওয়া হয়েছে। এবার জানাবো খেলার খবর। শুরুতেই শিরোনাম। স্বাস্থ্যবিধি মেনে সম্ভব ঘরোয়া ক্রিকেট শুরু, ছক তৈরি করছে বিসিবি। আট জুন শুরু হতে পারে লা লিগা, স্প্যানিশ প্রধানমন্ত্রীর সবুজ সংকেত। ঘরে বসেই নিজেদের প্রস্তুত রাখছেন তামিম মুশফিকরা। সুরক্ষা বজায় রেখে মাঠে ক্রিকেট ফেরাতে চায় আইসিসিও। পরিবর্তন আসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মকানুনে। এদিকে ঘরোয়া ক্রিকেট ফেরানোর জন্য কাজ শুরু করেছে বোর্ড। প্রাথমিকভাবে চলছে অনুশীলনের ছক তৈরির কাজ। করোনার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে গাইডলাইন প্রস্তুত করেছে আইসিসি। সামাজিক, ঘরোয়া আর আন্তর্জাতিক তিনটা দিক বিবেচনা করে ধীরে ধীরে ক্রিকেট ফেরার রূপরেখা তৈরি করা হয়েছে। পরিস্থিতি বুঝে তাতে আসবে পরিবর্তন। ঘরোয়া ক্রিকেট ফেরার কাজটা পুরোপুরি বোর্ড ও দেশগুলোর সরকারের, তবে আন্তর্জাতিক সিরিজে থাকছে পরিবর্তন। বিদেশে খেলতে গেলে ক্রিকেটার স্টাফদের থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে। দলের সাথে থাকবেন একজন মেডিকেল সদস্য। টি-20-র জন্য 5 থেকে 6 সপ্তাহ, ওয়ানডে টেস্টে ফিরতে 5 থেকে 8 সপ্তাহ সময় দিতে হবে প্রস্তুতি আর সংক্রমণ থেকে সুরক্ষার জন্য। ইন্টারন্যাশনাল চলে আসছে তখন এর সঙ্গে ট্রাভেল অ্যাড হচ্ছে, অ্যাকোমোডেশন অ্যাড হচ্ছে। তো ওটার জন্য আলাদা প্রোটোকল করতে হয়েছে ট্রাভেলিং এর জন্য এবং অ্যাকোমোডেশনের জন্য। কমিউনিটি লেভেল এবং ন্যাশনাল লেভেলে অ্যাকোমোডেশনের জন্য ওরা কিছু বলেনি। আরেকটা ডিফারেন্স হচ্ছে যে ইন্টারন্যাশনাল লেভেলে ওরা টেস্টিং এর কথা বলেছে, যে ইন্টারন্যাশনাল লেভেলে খেলায় সবাইকে টেস্ট করতে হবে, কোভিড-19 টেস্ট করতে হবে, কিন্তু ডোমেস্টিক এবং ইয়েতে টেস্টিং এর কথাটা গাইডলাইনে লেখা নেই। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে সীমিত আকারে শুরু হয়েছে অনুশীলন। এশিয়ার কোনো দেশ সে পথে এখনো হাঁটতে পারেনি। শ্রীলঙ্কার অবস্থা সবার চেয়ে ভালো। তারা শুরু করলে সেখান থেকে ধারণা নিয়ে এগোতে পারবে অন্যরা। সংক্রমণের ঊর্ধ্বগতি থাকা অবস্থায় ক্রিকেট ফেরানোর কাজ শুরু করার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সবকিছুর আগে দরকার সরকারের সবুজ সংকেত। আমাদের এশিয়ান দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা এগিয়ে আছে এই কোভিড এর দিক থেকে। ওরা যদি আগে শুরু করে তাহলে আমরা ওরা এটা শুরু করার পরে কি কি সমস্যা ফেস করলো এগুলো আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, সেগুলি আমরা জানবো। এবং আইসিসি বলছে যে যারা শুরু করবে ওদের ফিডব্যাক দেওয়ার জন্য। বিসিবি প্রথমে অপেক্ষা করছে গভর্নমেন্টের গ্রিন সিগন্যালের জন্য। গভর্নমেন্ট কখন এটাকে উইথড্র করবে? গভর্নমেন্ট 30 তারিখ পর্যন্ত এখন সবকিছু বন্ধ রেখেছে, সাধারণ ছুটি। তো 30 তারিখ পর্যন্ত কিছু হচ্ছে না। অনুশীলনের শুরুতে 4টা ধাপ অনুসরণ করতে হবে টাইগারদের। প্রথমে একা একা, এরপর 2 থেকে 3 জন, তারপর 10 জনের কম একসাথে অনুশীলন করতে পারবেন। শেষ ধাপে দলীয় অনুশীলন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ পারফরমেন্সের পর হঠাৎ বিরতি। করোনা ভাইরাস নিয়ে শঙ্কায় বন্ধ হয়েছে একের পর এক খেলা। মাঠে খেলা না থাকলেও আশাবাদী জাতীয় দলের 2 তারকা ফুটবলার সাদউদ্দিন ও আশরাফুল রানা। সচেতনতা ও সতর্কতার মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ের পরামর্শ তাদের। এই মুহূর্তটি বাংলাদেশের ফুটবলে চিরস্মরণীয়। ফুটবল মাঠে বেঙ্গল টাইগার্সের হুঙ্কার প্রতিপক্ষকে শুনিয়েছিলেন জামাল সাদউদ্দিনরা। ওই উৎসবের রেশ এখনো কোটি বাংলাদেশিকে ছুঁয়ে যায়। সময়টা এখন করোনার সাথে লড়াইয়ের। ঈদের আনন্দের মাঝে করোনার মন খারাপের খবরগুলো বেমানান।
ভক্ত সমর্থকদের ঈদের খুশি সতর্কতার সাথে ভাগাভাগির পরামর্শ সাদউদ্দিনের। করোনা ভাইরাসের জন্য এবারে এটা অনেকটাই ভিন্ন। আমরা সবাই বাসায়। দেশের যে পরিস্থিতি কবে ঠিক হবে তা জানা নেই আমাদের। দোয়া করি যেন দেশের পরিস্থিতি ভালো হয়ে যায়, দেশের মানুষ যেন সেফে থাকে। আমাদের সেফ থাকতে হবে, আমাদের সচেতন থাকতে হবে। আমাদের সচেতনতাই পারে দেশকে আগের জায়গায় ফিরিয়ে আনতে। তো সবার কাছে আমার অনুরোধ, সবাই সচেতন থাকবেন। গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী আশরাফুল রানা প্রতিপক্ষের জোরালো শট ঠেকাতে পারদর্শী, করোনাকেও প্রতিহত করতে সমর্থকদের প্রতি আহ্বান তার। এবারের ঈদ তার কাছে একেবারেই অন্যরকম। ঈদ মানে আসলে আনন্দ, ঈদ মানে এই পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভাগাভাগি করে নেওয়া। তো আসলে যে করোনা সংকটে যে আমাদের ঈদ উল ফিতরটা হচ্ছে, আসলে এই ঈদ উল ফিতরটা আমরা কোনোভাবেই মানে আমাদের সে আগের ঈদগুলোর সাথে আসলে মিলাতে পারবোই না, কারণ আমরা চাইবো যে এই ঈদটা ঘরে বসে উদযাপন করার জন্য। মাঠের খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ঘরে বসেই নিজেদের ফিট রাখার কাজ করে যাচ্ছেন দুজন। এখন ফিট থাকাটা অনেক ইম্পর্টেন্ট। এখন করোনা ভাইরাসের মাঝে আমরা ঠিক মতো প্র্যাকটিস করতে পারতেছি না, সবাই যার যার মতো বাসা থেকে প্র্যাকটিস করতেছে। ইন্ডিভিজুয়াল যা প্র্যাকটিস আছে ওইগুলো করে আমরা নিজেকে ফিট রাখার চেষ্টা করতেছি। সামনে যখন খেলা শুরু হবে যাতে আমাদের ফিটনেসটা ঠিক থাকে, সেইভাবে আমরা ফিট থাকার চেষ্টা করতেছি। ঘরে বসে আসলে ফিটনেসের কাজগুলো করতে হচ্ছে, যদিও এটা অনেক বড় চ্যালেঞ্জিং, কারণ ঘরে বসে ফিটনেসটা আসলে আপ টু দ্য মার্ক না। তো আমি ট্রাই করছি অ্যাটলিস্ট মিনিমাম যেন স্ট্যান্ডার্ড লেভেলটা থাকে এবং ওয়েটটা যেন কন্ট্রোল রাখতে পারি, সেই দিকে আমার বিশেষ মনোযোগ। জাতীয় দলের এই দুই তারকা মুখিয়ে আছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতে মাঠে ফিরতে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুন্দেসলিগার পর এবার সুখবর লা লিগা দর্শকদের জন্য। ৮ জুনের পর শুরু হতে পারে লা লিগা, সবুজ সংকেত পাওয়া গেছে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের কাছ থেকে। গত সপ্তাহ থেকে দল বেঁধে অনুশীলন শুরু করে দিয়েছে স্প্যানিশ ক্লাবগুলো। প্রতিটি সেশনে অংশ নিচ্ছেন 10 বা তার বেশি ফুটবলার। এর আগে করোনা ভাইরাস মহামারীর কারণে গত 12ই মার্চ স্পেনে সব ধরনের ফুটবল স্থগিত ঘোষণা করা হয়। 18ই মে দলগত অনুশীলন শুরুর পর 5 জন ফুটবলার কোভিড-19 পজিটিভ হন। চলতি মৌসুমে লা লিগায় বাকি রয়েছে 11 রাউন্ড খেলা। রিয়াল মাদ্রিদের চেয়ে 2 পয়েন্ট বেশি নিয়ে টেবিল শীর্ষে বার্সেলোনা। শুনছিলেন খেলার খবর, এবার একটি অন্যরকম খবর জানাই। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ক্লিনিক্যাল পরীক্ষায় ভালো ফল দিচ্ছে বলে জানিয়েছেন গবেষক দলের প্রধান অ্যান্ড্রু পোলার্ড। তারা এখন আরও 10,000 মানুষের ওপর এর প্রয়োগ করবেন। এর ফল আসতে 2 থেকে 6 মাস সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তারা। এদিকে কানাডায় তৈরি একটি ভ্যাকসিন পরীক্ষায়ও প্রাথমিক সাফল্য এসেছে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। ঘূর্ণিঝড় আম্পানের 3 দিন পরও পুরোদমে শুরু হয়নি বিদ্যুৎ সরবরাহ। এখনও বিদ্যুৎহীন অন্তত 30 লাখ গ্রাহক। তবে ক্ষতিগ্রস্ত সব গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বুধবার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড় আম্পানে বিপর্যস্ত হয়ে পড়ে উপকূলীয় অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা। বুধ ও বৃহস্পতিবার বরিশাল, ভোলা, ঝালকাঠি, সাতক্ষীরা, যশোর, পটুয়াখালী সহ 10 জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন অন্তত 1 কোটি গ্রাহক। সঞ্চালন ও বিতরণ মিলিয়ে এই ঝড়ে বিদ্যুৎ খাতে 100 কোটি টাকার কাছাকাছি ক্ষতির মুখে পড়ে 4টি কোম্পানি। ঝড়ের পরপরই কাজে নামে তারা। তবে শনিবার বিকেল পর্যন্ত আক্রান্ত জেলার শহরে বিদ্যুৎ এলেও অনেক গ্রাম এখনো অন্ধকারে। যে এত দীর্ঘ সময় ঝড় অতীতে কখনো আমরা দেখিনি যে লাইন চালু করার জন্য স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য আমাদের লোকজন কাজ করেছে এবং আমরা এই পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের শতকরা 95% লোককে আমরা বিদ্যুৎ সরবরাহ করতে আমরা সক্ষম হয়েছি। প্রায় 3500টি খুঁটি, 850 ট্রান্সফরমার, 25,000 মিটার এবং 36,000 স্থানের
তার ছেড়ে গিয়েছে এবং টাকার দিক থেকে এটা প্রায় 40 কোটি টাকার মতো। সুপার সাইক্লোন আম্পানের কারণে আমাদের প্রায় 60টার উপরে ট্রান্সফরমার পুড়ে গেছে, প্রায় 7-8 কিলোমিটার মতো বিভিন্ন পর্যায়ে কন্ডাক্টর ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, 200-র উপরে পোল ভেঙে গেছে। শনিবার পর্যন্ত 70 লাখ গ্রাহককে বিদ্যুৎ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসও তার। এই ধরনের বড় ধাক্কায় কিন্তু অনেক সময় খুব বেশি হ্যাজার্ডাস হয় এবং সাধারণত বিদ্যুৎবিহীন হয়ে যায়, সমস্ত জায়গা ফল করে। 70% রিকভারি করে ফেলছে। আমি আশাবাদী, আমার আশাবাদী হয়তো আজকে রাতের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কুষ্টিয়াটা নিয়ে আমি একটু সমস্যায় আছি, কারণ এখানে সাবস্টেশনটা অনেক বড়, প্রায় 110 টন ওজনের একটা সাবস্টেশন নিয়ে যাচ্ছে বাই রোডে, তো 16 চাকার গাড়ি দিয়ে। ওইটা একটু দ্রুততার সাথে হলে পরে 3-4 দিন সময় লাগবে। রোববার নাগাদ ক্ষতিগ্রস্ত 95% গ্রাহক বিদ্যুৎ পাবেন বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বেচ্ছাশ্রমে সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর 2 কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার করেছেন স্থানীয়রা। এতে অংশ নেন 400-রও বেশি গ্রামবাসী। আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, ঘূর্ণিঝড় আম্পানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। সকালে গ্রামবাসীর উদ্যোগে বিশদ এলাকায় ঈদগাহ থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত বেড়িবাঁধ সংস্কার করা হয়। বিকেলেই দেখা গেছে জোয়ারের পানি লোকালয়ে আর ঢুকতে পারছে না। প্রত্যেক পাড়ায় 10 জন 20 জনের উপরে দায়িত্ব দিই যে এই কাজে আসার জন্য। তাৎক্ষণিকভাবে ভোরে ভাটা শুরু হওয়ার সাথে সাথে আমরা 7 থেকে 8 হাজার লোক একযোগে এই 13টা পয়েন্টে আমরা 2 কিলোমিটার সকল বাঁধে আমরা একযোগে প্রত্যেকটি স্পট ভাগ করে করে এই কাজগুলো ধরি এবং ইনশাল্লাহ আমরা এমনভাবে বাঁধটি দিয়েছি যে আমার বিশ্বাস যে এটি সাকসেসফুল, কোনোভাবেই এখানে লিক হওয়ার আর কোনো সুযোগ নেই। যশোরে করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঈদ উপহার দিয়েছে সেনাবাহিনী। বিকেলে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের অধীনে সিগন্যাল ট্রেনিং সেন্টার ও স্কুলের পক্ষ থেকে শহরতলির নূরপুর এলাকায় 150 পরিবারকে ঈদ উপলক্ষে নানা সামগ্রী দেয়া হয়। সম্প্রতি স্কুলের পক্ষ থেকে 800 পরিবারকে দেয়া হয় ঈদ উপহার। এ সহায়তা অব্যাহত থাকবে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের নির্দেশনায় আমরা সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল কর্তৃক আজকে এখানে প্রায় 150 জন দুস্থ এবং অসহায় পরিবারকে ঈদ সামগ্রী উপহার প্রদান করছি। আজ পর্যন্ত আমরা প্রায় 800টি পরিবারকে শুকনা রসদ এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছি। দেশে চালু হলো উন্মুক্ত কৃষি মার্কেট প্লেস ফুড ফর নেশন। এতে কৃষি পণ্যের সঠিক বিপণন নিশ্চিতের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে খাদ্য সরবরাহ অব্যাহত রাখা যাবে। শনিবার বিকেলে কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে ফুড ফর নেশনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় কৃষিমন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাসের প্রভাবে শাকসবজি, মৌসুমি ফলসহ কৃষিপণ্যের স্বাভাবিক পরিবহন এবং সঠিক বিপণন ব্যাহত হচ্ছে। কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বিক্রি করতে পারছেন না। এতে কৃষিপণ্য বাজারজাত করা বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ অবস্থায় প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের চাহিদা পূরণে ফুড ফর নেশন প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। কৃষিপণ্য ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় এই উন্মুক্ত প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। বৈশ্বিক করোনাকালীন চরম সংকটেও জনগণের খাদ্য সুরক্ষা, ফুড সিকিউরিটি এবং পুষ্টি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসন্ন বাজেটের প্রায় 1/3 অর্থই ঋণ নেয়ার পরিকল্পনা করছে সরকার। টাকার অঙ্কে আসছে বাজেটে ঘাটতির পরিমাণ হচ্ছে 2.25 লাখ কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং জিডিপির 6 ভাগের বেশি। বিশ্লেষকরা বলছেন, চলমান বাস্তবতায় বড় বাজেট ঘাটতির বিকল্প নেই। তবে তা মেটাতে কম ব্যয়বহুল খাত থেকে সরকারকে ঋণ নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। কর বাবদ 3.25 লাখ কোটি টাকা আদায়ের বড় স্বপ্ন নিয়ে 2019-20 অর্থবছর শুরু করেছিল সরকার।
করোনার ধাক্কায় অর্থবছর শেষে সেই লক্ষ্য পূরণে বড় অঙ্কের ঘাটতি থেকে যাচ্ছে। এই ঘাটতি মাথায় নিয়েই 2020-21 অর্থবছরের বাজেট সাজাতে হচ্ছে সরকারকে। প্রতিষ্ঠার কথা অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যকে সামনে রেখে আগামী বাজেটের আকার হতে পারে 5,65,000 কোটি টাকা, যাতে আয়ের সংস্থান আছে 3,90,000 কোটির। এর মধ্যে 3,30,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব দেওয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে। সেই হিসেবে ঘাটতি থাকছে 1,75,000 কোটি টাকা। এছাড়া এবার বাজেট ঘাটতি বাড়ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতেও। এই বাস্তবতায় বাজেট বাস্তবায়নের জন্য বিদেশি সাহায্য এবং ব্যাংকের উপর নির্ভর করতে হবে সরকারকে। বিদেশি সাহায্যের ক্ষেত্রে স্বল্প সুদে ঋণ নেওয়ার পরামর্শ দিলেন এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। এখন একটু কম বেশি ইন্টারেস্ট রেটটা আছে, সেটাও নেগোশিয়েবল। যদি গভর্নমেন্টের যোগ্য অফিসাররা নেগোশিয়েট করতে পারে তাহলে সেখানে হবে। মোট কথা এইগুলির মাধ্যমে টাকা পয়সা রাখতে হবে, চেষ্টা করতে হবে যাতে কোনো প্রকার ওয়েস্টেজ না হয়, অপ্রয়োজনীয় খরচ যাতে না হয়, আত্মসাৎ যাতে না। 2 লাখ কোটি টাকার ঘাটতি মেটাতে 72,000 কোটি টাকা সংগ্রহের আশা করা হচ্ছে বৈদেশিক ঋণ আর অনুদান থেকে, আর বাকি অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ উৎস থেকে। এর মধ্যে শুধু ব্যাংকিং খাত থেকেই 70,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। সঞ্চয়পত্র বিক্রি সহ অন্যান্য খাত থেকে ঋণ হিসেবে আসবে বাকি অর্থ। অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যথোপযুক্তভাবে এই ব্যয়টা আমরা সংকলন করতে পারি, এই ব্যয়টা উৎপাদনশীল কর্মকাণ্ডে এবং মানুষের কর্মসংস্থানের জন্য আয়ের জন্য করতে পারি, তাহলে আমরা অর্থনৈতিক যে গতিময়তাটা সেটা আবার ফিরে পাবো। তখন আমাদের এই বাজেট ঘাটতিটা পুষিয়ে আনাটা কোনো সমস্যা হবে না। এবছর রাজস্ব ঘাটতি অনেক বড় হবে, কিন্তু সেটা কোনো বড় চিন্তার বিষয় নয়, কারণ পৃথিবীর সব দেশই এই ধরনের ঘাটতির সম্মুখীন হয়েছে এবং তারা এর মাঝখানেও বড় আকারের প্যাকেজ ঘোষণা করেছে। বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দেশেই জিডিপির 6 থেকে 7% ঘাটতি ধরে বাজেট প্রণয়ন করা হয়। তাই অর্থনীতির ক্ষতি পুষিয়ে নিতে ঘাটতি বড় হলেও দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করেন তারা। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, মাগুরা, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবল ঝড় বৃষ্টিতে প্রায় 25 থেকে 30 ভাগ আম লিচু ঝরে পড়েছে। চলতি বছর ফলন ভালো হলেও ঝড়ের কারণে বিপুল ক্ষতির সংখ্যা চাষিদের। তাদের দাবি, কৃষি বিভাগ ক্ষয়ক্ষতি কমিয়ে বলছে। দাবি নাকচ করে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জে এবছর 33,000 হেক্টর জমিতে 2.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্য। ফলনও ভালো, কয়েক সপ্তাহ পরেই বাজারে ওঠার কথা এসব আমের। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের কারণে 15 থেকে 20% আম ঝরে গেছে। ক্ষতির পরিমাণ 250 থেকে 300 কোটি টাকা বলে দাবি চাষিদের। ঝড় হয়েছে, মানুষ বস্তার বস্তা আম করে শেষ করতে পারে না, পর্যন্ত ঝড়। ডাল কয়েকটা ডাল ভেঙে যায় আমাদের বাগানে। বাগানটা গেলাম তো দেখলাম অনেক আম পড়ে আছে, অনেক লোক কুড়াচ্ছে, কেউ জানে রাতে ভয় পালাচ্ছে, অনেক প্রচুর ঝড়। তবে কৃষি কর্মকর্তাদের দাবি, চাঁপাইনবাবগঞ্জে 5 থেকে 6% আম ঝরে পড়েছে, কিন্তু প্রণোদনা পেতে ক্ষতির পরিমাণ বেশি বলা হচ্ছে। 2 থেকে 4%, 5% বেশি আম পড়েই। নাটোর আর চাঁপাই, রাজশাহী, এই দুর্গাপুর, বাঘা, চারঘাট, রাজশাহী, এই বেলটা দিয়ে ঝড়টা গেছে খুব জোরে। চাঁপাইনবাবগঞ্জে অত কোনো কিছু হয়নি। ঘূর্ণিঝড় আম্পানে নওগাঁর পোরশা উপজেলায় বিভিন্ন বাগানে প্রায় 10 থেকে 30 ভাগ আম ঝরে গেছে বলে জানান চাষিরা। এতে কমপক্ষে 100 কোটি টাকার ক্ষতির আশঙ্কা তাদের। ঘূর্ণিঝড়ে পাবনার 9টি উপজেলায় অধিকাংশ বাগানে ডালপালা ভেঙে লিচু ঝরে গেছে। সপ্তাহ খানেকের মধ্যেই বাজারে উঠবে বোম্বাই, চায়না, মুজাফফরি সহ উন্নত জাতের এসব লিচু। ঝড়ের কারণে পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম চাষিদের। তবে ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ ও ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠাচ্ছে কৃষি বিভাগ। যারা বাগান ক্রয় করেছে তারা আবার বাগান নিতে চাচ্ছে না, এখন 50,000 টাকা মাত্র দিতে চায়। এত বড় একটা ক্ষতির আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের চলাই খুব কষ্টকর। 70% ক্ষতিগ্রস্ত, 30% ফল আমাদের টিকে আছে। তবুও প্রতিটা ফলে এই যে ঝড়ের বাড়িতে, ঘূর্ণিঝড়ের বাড়িতে সমস্ত ফল কোনোটা লাল টকটক হবে না। নিজেরা অ্যাসেস করতেছি যে কি পরিমাণ লিচু ক্ষতি হলো, তো তাতে ধারণা করা হয় যে প্রায় 10 থেকে 15 বা কোনো কোনো ক্ষেত্রে বেশি লিচু বা ক্ষতি হয়ে যাবে। তো তারপরে আরও এই বৃষ্টি যদি আবহাওয়ার এই অবস্থায় চলে তাহলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতে পারে। চলতি বছর মাগুরায় 580 হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে।
তবে ঝড়ে ক্ষতি হয়েছে 10%। এতে স্থানীয় চাষিদের প্রায় 2 থেকে 3 কোটি টাকার ক্ষতির ধারণা কৃষি বিভাগের। মেহেরপুরেও ঝড়ে 600 হেক্টর জমির প্রায় 50 ভাগ লিচুর ক্ষতি হয়েছে। এতে লক্ষ্যের চেয়ে অনেক কম লিচু উৎপাদনের আশঙ্কা চাষিদের। ইশরা ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গম সংগ্রহ অভিযানের 1 মাস পার হলেও চলতি মৌসুমে তেমন সাড়া পাচ্ছে না মেহেরপুরের খাদ্য অধিদপ্তর। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে গমের দাম বেশি থাকায় সরকারি গুদামে গম দিতে আগ্রহ নেই চাষিদের। তবে কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে আশ্বাস খাদ্য বিভাগের। কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে মেহেরপুরে 13,000 হেক্টর জমিতে গম চাষ হয়েছে। খাদ্য মজুদ ও কৃষকের ন্যায্য দাম নিশ্চিতে অন্যান্য জেলার মতো মেহেরপুরেও 15 এপ্রিল থেকে গম সংগ্রহ শুরু করে সরকার। তবে 1 মাসের বেশি সময় পার হলেও তেমন সাড়া দিচ্ছে না কৃষকরা। এবার গমের দাম 28 টাকা কেজি নির্ধারণ করেছে সরকার। তবে খোলা বাজারে গম বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকায়। বাইরে বেশি দাম পাওয়ায় সরকারি খাদ্য গুদামে গম দিচ্ছেন না কৃষকরা। এছাড়াও সরকারি সংগ্রহ অভিযান ফসল কাটার অনেক পরে শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা। তাই গম ঘরে তোলার পরই বাইরে বিক্রি করে দেন কৃষকরা। আমাদের ঘরে গম থাকে তখন সরকার গম কেনে না, যখন চাষিদের ঘরে গম থাকে না তখন সরকার গম কেনা শুরু করে। যদি সরকার একটু গমের দণ্ডা ধরে দেয় তাহলে আমরা সরকারের কাছে বিক্রি করবো, তাছাড়া তো আমরা সরকারের কাছে বেচতে পারছি না বাবা। কৃষকদের অনাগ্রহের কারণে গম সংগ্রহ অভিযানের শুরুতেই লক্ষ্যমাত্রা অর্জনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে বাজারে কোনো সংকট দেখা দিলে সরাসরি কৃষকের কাছ থেকে গম কেনার আশ্বাস দিয়েছে খাদ্য বিভাগ। বাজার থেকে ন্যায্য মূল্য যদি সে নিশ্চিত হয়, সরকারি গুদামে না দিলে সরকার হয়তো বিকল্প ব্যবস্থা করবে। তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। কোনো প্রকারে বাজার যদি ফল করে আমরা কৃষকের কাছে সরাসরি গম সংগ্রহ করব। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের হিসেবে 30 জুন পর্যন্ত চলা অভিযানে 3 উপজেলা থেকে 2882 টন গম সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংক্রমণ শুরুর পর এই প্রথম চীনে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে রাশিয়া ও ব্রাজিলে বাড়ছে সংক্রমণ। আক্রান্তের তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে এই দুই দেশ। 16 লাখের বেশি আক্রান্ত নিয়ে তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। করোনা সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন জুন পর্যন্ত বাড়িয়েছে পেরু। যুক্তরাষ্ট্রের পর দক্ষিণ আমেরিকাকে করোনার এপিসেন্টার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ঈদ ঘিরে ধর্মীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে ইরান। করোনার কারণে নামাজের জন্য গির্জা খুলে দিয়ে সম্প্রীতির অনন্য নজির তৈরি করল জার্মানি। ছোট মসজিদে সামাজিক দূরত্ব রেখে জামাতের সুযোগ না থাকায় এগিয়ে এসেছে পাশের ওই গির্জাটি। সেখানেই জুমাতুল বিদা আদায় করেন বার্লিনের অনেক মুসল্লি। স্থানীয় ইমামও সাদরে গ্রহণ করেছেন গির্জায় নামাজ আদায়ের আমন্ত্রণ। তার মতে পবিত্র রমজানে জামাতে জুমা পড়তে পারাই বড় বিষয়। মার্থা লুথেরার গির্জার যাজক মনিকা ম্যাথুয়াস বলেন, করোনার সময় ভালো কিছু করার চিন্তা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লম্বা লকডাউন শেষে এ মাসে ধর্মীয় উপাসনালয় খুলে দেওয়া হয় জার্মানিতে, কিন্তু মসজিদে নামাজের সময় দূরত্ব বজায় রাখার নির্দেশনায় স্থান সংকুলান নিয়ে বিপাকে পড়ে বার্লিনের মুসলমানরা। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন ক্লিনিক্যাল পরীক্ষায় ভালো ফল দিচ্ছে বলে জানিয়েছে গবেষক দলের প্রধান অ্যান্ড্রু পোলার্ড। আরও 10,000 মানুষের ওপর এই পরীক্ষা হবে বলে জানিয়েছেন অক্সফোর্ডের গবেষকরা। আর এর ফল আসতে লাগবে 2 থেকে 6 মাস। মার্চে 6টি বানরের উপর সফল প্রয়োগ হয় অক্সফোর্ডের এই ভ্যাকসিনটির। পর 23 এপ্রিল 2 স্বেচ্ছাসেবীর উপর প্রয়োগ হয় এটি। শুক্রবারের অগ্রগতি জানান গবেষক দলের প্রধান অ্যান্ড্রু পোলার্ড। তিনি বলছেন, যুক্তরাজ্যের শিশুসহ 1000 মানুষের উপর এই ভ্যাকসিনের আশানুরূপ ফল পাওয়া গেছে। পরবর্তী ধাপে আরও 10,260 জনকে দেওয়া হবে এই ভ্যাকসিন। এর ফল পাওয়া যাবে 2 থেকে 6 মাসের মধ্যে। এদিকে কানাডায় তৈরি একটি ভ্যাকসিন মানুষের উপর পরীক্ষায় প্রাথমিক সাফল্য পাওয়া গেছে। শুক্রবার চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যান্সেটের প্রতিবেদনে বলা হয়, এর কার্যকারিতা নিশ্চিতে বড় পরিসরে গবেষণা চালাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এর আগে প্রথম ধাপের পরীক্ষার ফল ইতিবাচক বলে জানায় মার্কিন প্রতিষ্ঠান মডার্না। এছাড়া ওষুধ প্রস্তুতকারক ফাইজার ও বায়োএনটেকের যৌথভাবে তৈরি করা ভ্যাকসিন 5 মে থেকে মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। তবে এর ফল এখন প্রকাশ হয়নি। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।